নমস্কার। প্রতিদিনের মতোই আজকে আমরা উপস্থিত ক্যারিয়ার কর্নার নিয়ে। একটু পরিবর্তন আছে। আজকে প্রথমবার ক্যারিয়ার কর্নার বাংলাতে অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার কর্নারের প্রতিবারই আমরা একটি বিষয় এবং একটি কোট আনকোট পণ্ডিত সেই বিষয়ে তাকে নিয়ে আসি, যিনি আলোচনা করেন ওই বিষয় সম্পর্কিত সমস্ত জিনিসের ইতিহাস, ভূগোল, বর্তমান, ভবিষ্যৎ, ওই বিষয়টিকে পড়ার বিভিন্ন রকম পদ্ধতি, জানার পদ্ধতি, সেই বিষয়টি জেনে পড়ে আগামী দিনের জীবনে কি তার প্রয়োগ সে সম্বন্ধেও, প্লাস ওই বিষয়টি অ্যাডামস বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ানো হয়, কিভাবে সেটাকে এক্সপোজ করা হয় স্টুডেন্টদের সামনে, সেটা নিয়ে আলোচনা। আজকে আমরা আলোচনা করব সাহিত্য নিয়ে, ভাষা এবং সাহিত্য, এবং বুঝতেই পারছেন বাংলা ভাষা এবং সাহিত্য খুবই ইন্টারেস্টিং ওয়েতে, খুবই সাবলীলভাবে এবং এক ধরনের বলা যায় আমাদের চিন্তাভাবনার ভিস্টা বা স্কোপকে এগিয়ে দিয়ে আমরা উপস্থিত এখানে বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগ, অ্যাডামস বিশ্ববিদ্যালয়, স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর সঙ্গীতা সান্যালের সাথে। ধন্যবাদ সঙ্গীতা ম্যাডাম, আপনার প্রেজেন্সের জন্য ধন্যবাদ। যেই বিষয়টা প্রথমে আমরা তুলব, আপনি বাংলা ভাষা এবং সাহিত্যের বিভাগের প্রধান। প্রথমেই তুলতে চাই যে বাংলা ভাষা এবং সাহিত্য যদি আমরা যেটাকে বলি যেখান থেকে শুরু হয়েছে, দ্য ইনসেপশন, কোন পয়েন্টটাকে আমরা বিচার করব? ভাষার, কেন ভাষা কোনো একদিনে তো আর তৈরি হয় না, তো কোন সময়, কোন ঐতিহাসিক মুহূর্ত বা কোন ঐতিহাসিক পিরিয়ড থেকে আমরা মনে করি বাংলা ভাষা এবং সাহিত্যের উদযাপন বা শুরু? বাংলা ভাষার প্রথম নিদর্শন হিসেবে আমরা যা পাই খুব আশ্চর্যভাবে স্যার, সেটা গান। আমরা চর্যাপদকে মনে করি বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শন, কারণ তার আগে ভাষাটা বলা কিভাবে হতো সেটা নিয়ে আমাদের কাছে কোনো ক্লু নেই। এ ব্যাপারে আমরা অন্ধকারে, এবং আশা করি কোনো না কোনো রহস্যভেদী একদিন আসবেন এবং এসে সে ব্যাপারে গবেষণা করবেন। কিন্তু বেশ মজার ব্যাপার, আমি হার্ডলি হ্যাভ আই হার্ড দিস। কোনো ভাষার উদযাপন বা ভাষার নিদর্শন বা ভাষার শুরু একটি গান বা গায়ক বা গান লেখেন যিনি, এমন একটা ব্যক্তির মাধ্যমে, যিনি কিছু অর্থে সাহিত্যিকও বলা যায় এক অর্থে, এবং তার কোনো ইনফর্মাল রুটস যদি খোঁজা হয় নিশ্চয়ই বেরোবে। ইনফর্মাল রুটস হিসেবে কিছু তেমন এই মুহূর্তে নেই। ভেরি ইন্টারেস্টিং। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ মাই লাইফ, মাই মাদার টাং স্টার্টস ফ্রম মিউজিক। সঙ্গীতা ম্যাডাম, চর্যাপদ অনেকগুলো লিখিত পদের সমষ্টি, এবং সেগুলো প্রত্যেকটাই গাওয়া হতো তালে, নির্দিষ্ট রাগ ছিল, এবং আরো আশ্চর্য ব্যাপার, এই সবকটাই এক একটা সাংকেতিক গান। অর্থাৎ যারা এগুলো লিখেছিলেন তারা নিজেদের যে সাধনা, তাকে সাধারণ মানুষের চোখে একটুখানি আড়াল করে রাখার জন্য, কিছুটা রহস্যে আবৃত করে রাখার জন্য, এবং কোথাও একটা নিজেদের সংস্কৃতির শিকড়টাকে লোকচক্ষুর অন্তরালে বাঁচিয়ে রাখার জন্য নানা ধরনের ভাষায় এই গান লিখেছিলেন। ভৌগোলিক অর্থে কোন জায়গা থেকে এটা শুরু, এই গানগুলোর প্রথম? আমাদের বাংলা থেকেই, কিন্তু এর অরিজিন হচ্ছে বুদ্ধিস্ট। আমরা বৌদ্ধদের মধ্যে বজ্রযান বলে একটি সম্প্রদায় ছিল, তারা সেই সময়কার ক্রমশ উঠে আসা ব্রাহ্মণ্য ধর্মের আগ্রাসন থেকে নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য সাংকেতিক ভাষায় এই গানগুলো লিখে লুকিয়ে রেখেছিলেন। তারা তিব্বতের দিকে চলে যাচ্ছিলেন এবং অদ্ভুতভাবে বহু কাল পর, প্রায় 1000 বছর পর, হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, তিনি নেপালের রাজদরবার থেকেই চর্যাপদ খুঁজে বের করেন। বাহ, দারুণ! আমার জন্য এটি একটি রিভিলেশন। কোন সময়, মানে যদি আমরা সময়ের দিক থেকে দেখি, কোন সময় চর্যাপদ লেখা হয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে? অর্থাৎ যদি ইংলিশে হিসেব করা হয় তাহলে 9th থেকে 11th সেঞ্চুরি। 9th to 11th century, that's almost more than 2000 years old. That's interesting, as good as English calendar. খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেখান থেকে শুরু হয়ে স্বাভাবিকভাবেই যখন বাংলা ভাষার শুরু ওখান থেকে হয়, চর্যাপদ থেকে, তা থেকে আজ অবধি তার রূপ, তার কলেবর অনেক অর্থেই পাল্টেছে। তো সেই নিয়ে যদি একটু বলুন যে কিভাবে ইভলভ করেছে ভাষাটি। চর্যাপদ থেকে শুরু হওয়ার পর আজকে আমরা যে বাংলা ভাষায় দাঁড়িয়ে আছি,
তার এক একটা মাইলস্টোন তৈরি হয়েছে, এবং সেই এক একটা মাইলস্টোন হিসেবে আমরা সাহিত্য ইতিহাসের মধ্যে বিভিন্ন সাহিত্যিক নিদর্শন পাই। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পাই, মঙ্গল কাব্য পাই, আমরা অনুবাদ সাহিত্য পাই, যেখানে আমরা দেখব যে ভারতবর্ষ তো বহু বিদেশিদের পীঠস্থান হয়ে উঠেছে। তারা বাইরে থেকে এসে এখানেই থেকে গেছে। তাদের যে কাব্য, তাদের যে সাহিত্য তারা নিয়ে এসেছে, বাঙালিরা সেটাকে বাংলায় অনুবাদ করে আপন করে নিয়েছে। মিডল ইস্টের যে রোমান্টিক গল্পগুলো ছিল সেগুলো বাংলা অনুবাদ হয়েছে। আমরা জানি, আমরা ছোটবেলায় সবাই আরব্য রজনী পড়েছি, এবং আরব্য রজনী অনুবাদের সূত্রপাত কিন্তু এখন নয়, অনেক আগে, প্রায় 14শ-15শ শতাব্দীর সময়। তারপরে ইংরেজরা এসেছেন, আসার পর ইংলিশ লিটারেচার সেটাকে বাঙালি নতুন করে চিনতে শিখেছে, তাতে প্রভাবিত হয়েছে, তার থেকে সাহিত্য তৈরি করেছে। এবং আমরা একসময় বঙ্কিমকে পাচ্ছি 19বিংশ শতাব্দীতে, যখন প্রথম বাংলা উপন্যাস লেখা হচ্ছে। আমরা রবীন্দ্রনাথকে পাচ্ছি, যিনি ছোট গল্প লিখছেন, এবং রবীন্দ্রনাথ যে সময় লিখছেন সেই সময় পৃথিবীর বিভিন্ন কর্নারে এডগার অ্যালান পো, বার্নার্ড শ, এরা সবাই, মপাসাঁ, এরা সবাই ছোট গল্পের সূত্রপাত করছেন। তারপরে আমরা আশ্চর্য আশ্চর্য আধুনিক কবিতা পাচ্ছি, এবং কবিতার ভেতরে কিছু ট্রেন্ডস পাচ্ছি যেগুলো হয়তো ইউরোপ থেকে প্রভাবিত, কিন্তু বাঙালির নিজস্ব চেতনা, বাঙালির নিজস্ব সংস্কৃতি চেতনা, সেগুলোর সঙ্গে মিশে একটা নতুন জড় তৈরি করেছে। এই ধাপগুলো পেরোতে পেরোতে আমরা আজকের বাংলায় এসে দাঁড়িয়েছি। আপনি 2000 বছরের বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস 2 মিনিটে যেভাবে বললেন, স্বাভাবিকভাবেই অত্যন্ত, মানে আমার কাছেও অনেক কিছু নতুন জানা হচ্ছে। ধন্যবাদ। আমরা যারা বাঙালি পরিবারে জন্মেছি, তাদের কাছে আবার নতুন করে বাংলা ভাষা এবং সাহিত্য পড়ার প্রয়োজন কি? এটা তো আমাদের রক্তের সাথেই মিশে আছে। আমরা জন্মলগ্ন থেকেই এই ভাষায় কথা বলে এসেছি। প্রথম শব্দ মা আমরা এই ভাষাতেই বলেছি। আমাদের আবার নতুন করে এই ভাষাকে, এই সাহিত্যকে প্রফেশনালি যদি বলতে হয়, টেকনিক্যালি, প্রফেশনালি, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের পড়ার প্রয়োজনটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্কিম বলেছিলেন না যে বাঙালিকে বাঙালি না রাখিলে কে রাখিবে। এবার একটা ভাষা জানা, জন্মের সঙ্গে সঙ্গে জানা, এবং সেই ভাষাকে আয়ত্ত করা, দুটোর মধ্যে একটা বিরাট বড় পার্থক্য আছে। আমি আমার মাতৃভাষাকে যদি সম্মান করি, তাহলে আমি সব থেকে বেশি চাইবো সেই ভাষাটাকে নির্ভুলভাবে শিখতে, সেই ভাষার ব্যাকরণ এবং সেই ভাষার সাহিত্য তৈরির যে কলা কৌশলগুলো, সেগুলো ভালোভাবে শিখতে। তার কারণ একটা ভাষার ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে থাকে সেই ভাষায় নতুন সৃষ্টির উপরে। আমি শুধু বলে গেলাম, এবং বলার মধ্যে আমার একটা ভীষণ ক্যাজুয়াল ভাব রইল, আমি জেনে বললাম না, আমি ভুল ত্রুটিগুলো সংশোধন করতে চাইলাম না, আমি যা বলছি সেটার উৎস কোথায় সে বিষয়ে আমার কোনো কৌতূহল রইল না। এভাবে আসলে একটা ভাষাকে সম্মান করা যায় না, বাঁচিয়েও রাখা যায় না। একদম সঠিক। ফলে অনেকেই মনে করেন যে বাংলা ভীষণ সহজ, কিন্তু বাংলা জানা এবং বাংলা শেখা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা যদি এই সাহিত্যকে ভালোভাবে পড়তে চাই, বাংলা সাহিত্যকে, ভাষাকে জানতে চাই, একটা ইন্টারেস্টের জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, জানার ইচ্ছা, কৌতূহল, ওই বিষয়টা আলাদা, আমি বুঝতে পারি সেটা। কিন্তু প্রফেশনালি যদি জানতে চাই এবং সেটাকে যদি উপযোগী বানাতে চাই জীবনের ক্ষেত্রে, তার উপযোগিতাটা কোথায়? বাংলা ভাষা এবং সাহিত্য শেখা, জানা, তার উপযোগিতাটা কোথায় কৌতূহলের ব্যতিরেকে? প্রথমত যেটা বোঝার সেটা হচ্ছে যে আমরা এমন একটা ভৌগোলিক অঞ্চলে বাস করি যেখানে স্বাভাবিক কারণেই আমাদের যে আঞ্চলিক ভাষা, সে ভাষার প্রাধান্য বেশি, এবং ক্রমশ অনেক দিনের অনেক লড়াইয়ের পর মানুষ আস্তে আস্তে এটা মানতে শিখেছে যে মাতৃভাষাটাও কাজের ভাষা হতে পারে। এটার পেছনে অনেক মানুষের অনেক দিনের অবদান রয়েছে। মাতৃদুগ্ধতা আমরা জানতামই, বলে গেছেন বড় সাহিত্যিক, বলে গেছেন, আমরা সবাই জানি, কিন্তু মাতৃভাষা কাজের ভাষা, দিস ইজ সিগনিফিক্যান্ট। বলুন আরো বিষয়। আপনার মনে থাকার কথা স্যার, কিছুদিন বছর 4-5 আগে আনন্দবাজার থেকে একটা ক্যাম্পেইন হয়েছিল, বাংলা আমার ভালো ভাষা, এটা বলে, এবং সেই সময়ই সকলের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছিল যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের কাজের প্রতিনিয়ত দৈনন্দিন যে কাজ আমরা করি, সেই কাজের মাধ্যম বাংলা হতেই পারে। অনেক দিন ধরেই বাংলার প্রচলন সেখানে রয়েছে, কিন্তু আমাদেরই ভেতর কোথাও একটা ট্যাবু আছে। আমরা মনে করি ইংলিশ ছাড়া সবকিছু যথেষ্ট ফর্মাল হয় না, কিন্তু এটাও জানার যে ফর্মাল বাংলাও এক্সিস্ট করে।
তার অস্তিত্ব আছে। এবং এই ফর্মাল বাংলার উদাহরণ আমরা দীর্ঘকাল ধরে দেখে যাচ্ছি বাংলা সংবাদপত্রে, বাংলা নিউজ চ্যানেলে। এগুলোতে কিন্তু বাংলার কোনো বিকল্প নেই। বাংলা খবরের বাংলায় দাঁড়িয়ে তার কোনো বিকল্প নেই। বাংলা গল্প উপন্যাস, বাংলা স্ক্রিপ্ট রাইটিং, বাংলা কন্টেন্ট রাইটিং, এগুলোর কিন্তু এখনো কোনো বিকল্প নেই। অথচ আমরা এই জায়গাগুলোর দিকে তাকিয়েই দেখি না। এখানে বাংলা জানা, বাংলা ভালোভাবে আয়ত্ত করা ছেলে মেয়েদের বিশাল চাহিদা আছে। কিছুদিন আগে একটি নতুন এফএম চ্যানেল লঞ্চ হলো, সেখানে তারা অনুরোধ করেছে যে বাংলাটাকে বাংলার মতো করে বলতে পারে ছেলে মেয়ে তাদের চাই। এই জায়গাগুলো যখন তৈরি হচ্ছে তখন আমরা এই জায়গাগুলো যাব না কেন? নিশ্চয়ই আমরা কেন ধরা বাঁধা পেশার ভেতরে আবদ্ধ হয়ে থাকবো? এবং যখন আমাদের সহজাত এই ক্ষমতাটা আমরা নিয়ে জন্মেছি যে আমরা বাংলা ভাষা জানি, তখন সেটাকে আরেকটু শিখে আরেকটু চর্চা করে এই নতুন জায়গাগুলোতে ঝাঁপাবো না কেন? কেরিয়ার অপরচুনিটিস তো হাজার রকমের হয়, আমাদের সেটা করা উচিত যেটা আমরা ভালোবাসি। আমরা যদি ভাষাটাকে ভালোবাসি তাহলে এই জায়গাগুলো আমাদের কাছে বিরাট দরজা খুলে দিতে পারে। ক্যারিয়ার নিয়ে আরো কথা বলবো সামনের সময়, কিছুটা সময় পরে। আমি বলতে চাই যে বাংলাদেশে বিশেষ করে সম্পূর্ণ অফিসিয়াল কাজকর্ম বাংলাতেই হয়। একটি পুরো দেশ, এবং সেটি খুব ছোট দেশ নয় এবং অনেক কম জনসংখ্যার দেশও নয়, প্রায় 18 কোটি জনসাধারণের দেশ বাংলাদেশ, সম্পূর্ণভাবে বাংলা ভাষায় কাজ করে এবং তার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি বাংলা, এবং তাছাড়াও অফিসিয়াল কাজকর্মের ভাষাও বাংলা। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এসব পড়াশোনার ক্ষেত্রে ইংরেজির দরকার আছে, স্বাভাবিক, কিন্তু একটা বিরাট অংশে দৈনন্দিন জীবনে বাংলার গুরুত্ব আছে এবং থাকবে। ভারতের ক্ষেত্রেও বহুভাষী দেশ, স্বাভাবিকভাবেই একটি ভাষায় সারা দেশে কাজকর্ম করা সম্ভব নয় এবং সেই জায়গায় ইংরেজি অনেকটাই এসছে, কিন্তু প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই তাদের স্থানীয় ভাষার একটা কাজকর্মের অর্থেও গুরুত্ব বিরাট আছে। এবার আপনার ডিপার্টমেন্টের দিকে তাকানো যাক, বিভাগের দিকে তাকানো যাক। স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ, এর পারসেপশন, এর কনসেপ্ট, এর ফিলোসফি, আর বাংলা ভাষা এবং সাহিত্য ডিপার্টমেন্ট, তার কনসেপ্ট অ্যান্ড ফিলোসফি দুটো, এই দর্শন নিয়ে আলোচনা করুন। স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের প্রথম নজরে পড়েছিল দ্বিতীয়ার্ধটার দিকে, কালচার স্টাডিজ। এবং আমাদের বাংলা পাঠ্যক্রম যেভাবে তৈরি, তার মধ্যে কালচার স্টাডিজের প্রচুর সুযোগ আছে এবং নিজেদের ডিপার্টমেন্টকে, নিজেদের পেপারগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেই জায়গাটার সঙ্গে অ্যাসোসিয়েট করারও সুযোগ রয়েছে। আমাদের ফিল্ম অ্যান্ড কালচার স্টাডিজ পড়ানো হয়, মানে এটি একটি পেপার যেখানে সিনেমার সঙ্গে সংস্কৃতিকে আমরা অবিচ্ছেদ্যভাবে দেখি, কারণ দুটোর অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। বাংলা সিনেমা জানতে গেলে বাংলা সংস্কৃতি জানতে হবে, আর বাংলা সিনেমা জানতে গেলে সারা পৃথিবীর সিনেমাকেও জানতে হবে। ফলে এই রাস্তাটা আমরা তৈরি করি এভাবেই যে আমাদের ঘর থেকে রাস্তাটা তৈরি হোক কালচার স্টাডিজে, তারপর আস্তে আস্তে সেটা সারা পৃথিবীতে যে যে ডিসিপ্লিনে কালচার স্টাডিজ পড়ানো হয় সেগুলোর সঙ্গে মিশে যাক। আমরা সেইভাবেই কিছু নতুন পেপারও প্ল্যান করছি, কিছু কোর্সের কথা ভাবছি। আমাদের ফোকলোর স্পেশালাইজেশন আছে, আমরা সেটাকে কালচার স্টাডিজের আঙ্গিকে নতুন করে দেখার কথা ভাবছি। এই পরিকল্পনাগুলি রয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে সেগুলোকে বাস্তবায়িত করার প্ল্যানও আমাদের রয়েছে। এই বিভাগ, বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগ, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, কলকাতা অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সার্বিক ক্ষেত্রে এই বিভাগের ভূমিকা কি? প্রথমত এটা, এই বিভাগটা যাকে বলে ওয়ান অফ ইটস কাইন্ড, তার কারণ কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ খোলার সাহস এখনো দেখায়নি, যেটা অ্যাডামাস 5 বছর আগে দেখিয়ে ফেলেছে। এবং প্রচুর ঝুঁকি ছিল, সেই ঝুঁকি সত্ত্বেও আমরা যতটা পারছি এই বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকেই দুটো জিনিসে সমানভাবে জোর দেওয়া হয়। এক হচ্ছে যারা পড়াশোনা ভালোবেসে পড়াশোনা করতে এসছে এবং যারা পেশার কথা মাথায় রেখে পড়াশোনা করতে এসছে। এবার বাংলা সম্পর্কে লোকের দৃষ্টিভঙ্গি খুবই ন্যারো, তারা মনে করে যে বাংলা পড়ে শিক্ষক ছাড়া আর কিছু হওয়া যায় না, কিন্তু এটাই আপনার বিভাগের একটা সবথেকে বড় এক ধরনের চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জটাকে মানে ব্রেক করা, ভাঙা, এই যে বদ্ধমূল ধারণা হয়ে আছে লোকের, এটাকে ভাঙা একটা বিভাগের গুরুত্বপূর্ণ মিশন বলে আমি মনে করি। নিশ্চয়ই আপনারা সেই বিষয়ে কাজ করছেন, আরো বলবেন সেটা নিয়ে। হ্যাঁ বলুন, যে সার্বিকভাবে এর ভূমিকা কি? আমরা যেভাবে পাঠ্যক্রমটা তৈরি করেছি তাতে সারা ভারতবর্ষের বা সারা পৃথিবীতে যে যে জায়গায় বাংলা পড়ানো হয় সেখানে সব থেকে চর্চিত বিষয় যেগুলো, যেমন রবীন্দ্র সাহিত্য, কবিতা, নাটক,
ছোট গল্প এবং উপন্যাস, এই বিষয়গুলি রয়েছে। কিন্তু তার সঙ্গে আমরা আরো কিছু পেপার ইন্ট্রোডিউস করেছি যেগুলোকে বলে স্কিল এনহ্যান্সমেন্ট, যেগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের ছাত্রছাত্রীদের তারা যদি কাজ করতে যায় তাদের অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে, এবং যারা তাদের হায়ার করবেন তারা বুঝে নেবেন যে এরা একেবারে অপরিণত নয়, এরা খুব দ্রুত কাজ শিখে নিতে পারে। এর মধ্যে এডিটিং আছে, এর মধ্যে টেক্সট অ্যানালিসিস আছে, রিভিউ রাইটিং আছে, ফিল্ম অ্যান্ড কালচার স্টাডিজ আছে, স্ক্রিপ্ট রাইটিং আছে, অ্যাডভার্টাইজিং আছে, ট্রান্সলেশন আছে। এই সবকটাই সারা পৃথিবীতে কোথাও না কোথাও ভীষণভাবে জনপ্রিয় এবং এগুলোর চাহিদা রয়েছে। এডিটিং, ট্রান্সলেশন এগুলোর তো বিরাট একেবারে চাহিদাই আছে। ইন্টারেস্টিংলি এমবাসিরাও বিরাট অংশে অনুবাদকদের ইন্টারপ্রেটার তাদের প্রয়োজন বলা হয়, রাইট, ইন্টারপ্রেটার অনুবাদক এদেরকে হায়ার করা হয় এবং বিভিন্ন মিডিয়া অর্গানাইজেশনসে করা হয়। আজকে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোতেও করা হচ্ছে, যারা কন্টেন্ট ডেভেলপমেন্টের কথা বলছে সেই ক্ষেত্রেও বিরাটাংশেই আমাদের দেশের ভাষার যারা দক্ষ, দেশের ভাষায় লিখতে বলতে অনুবাদ করতে, নতুন অরিজিনাল কন্টেন্ট ডেভেলপ করতে যারা অভিজ্ঞ দক্ষ তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে হায়ার করা হচ্ছে। গোয়িং হেড, আপনি কয়েকটি পেপারের কথা বললেন, কিন্তু আমার একটা বড় ভূমিকা যেটা মনে হয় যে বাংলা বিভাগের একটা সার্ভিস ডিপার্টমেন্ট হিসেবেও ভূমিকা আছে ইন কনটেক্সট অফ দ্য ইউনিভার্সিটি। অন্যান্য বিভাগ এবং অন্যান্য স্কুলকে সাপোর্ট দেওয়ার অর্থেও একটা বিরাট ভূমিকা আছে, সেই বিষয়ে যদি কিছু বলেন। আমাদের বিভাগের পরিচয়টা আমি বরং আগে একটু দিয়ে নিই। আমাদের বিভাগে আমরা 3 জন ফ্যাকাল্টি আছি এবং ঘটনাচক্রে তাদের মধ্যে 2 জন, আমি এবং ডক্টর কৌশিক ব্যানার্জি, আমরা দুজনেই আগে মিডিয়া হাউসে ছিলাম। আমি নিজে ছিলাম সংবাদ প্রতিদিনে, কৌশিকদি ছিল এবিপিতে, মানে আনন্দবাজার পত্রিকায়। আর শ্রীপর্ণা, সে পুরোপুরি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, স্বাভাবিকভাবে বিএ এমএ করে পিএইচডি তার আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। এবং আমরা এই যে 3 জন রয়েছি, আমাদের 3 জনের বিভিন্ন মানে পছন্দের জায়গাগুলো খুবই ডাইভার্স, খুবই বিচিত্র, এবং সেই জায়গা থেকে আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করে থাকি। সব থেকে বেশি অংশগ্রহণ করি কালচারাল ফিল্ডে। এবং আমরা এটা মনে করি যে যেহেতু আমরা বাংলা ডিপার্টমেন্টের প্রতিনিধি, এই অঞ্চলের ভাষার, সংস্কৃতি, সাহিত্যের প্রতিনিধি, ফলে সেই প্রতিনিধিত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি উচ্চমানের অনুষ্ঠানে থাকার প্রয়োজন আছে। এবং আমরা কতটা ভালোভাবে এই জায়গার স্পিরিটটাকে আত্মীকরণ করেছি সেটা দেখানোর প্রয়োজন আছে। ফলে আমরা 3 জনই গান, আবৃত্তি, অতি সম্প্রতি নাচ, স্ক্রিপ্ট রাইটিং, সঞ্চালনা, এই বিষয়গুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে অংশগ্রহণ করি। আমাদের ছেলেমেয়েরাও অ্যাক্টিভলি এতে পার্টিসিপেট করে এবং এর পাশাপাশি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ভূমিকাও আমরা যখন যেরকমভাবে যতটা পারি, আমাদের উপর যতটা আসে আমরা সেগুলোকে গ্রহণ করি। এবং আমাদের বিভাগের ফ্যাকাল্টিরা বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিভিন্ন সেমিনারে গেছেন, বিদেশেও গেছেন। গত বছর ডক্টর কৌশিক ব্যানার্জি বেশ কিছু আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন, যেগুলো ইউরোপে হয়েছিল। নিয়মিত পাবলিকেশনের কাজের মধ্যে আমরা সবাই রয়েছি। ব্যক্তিগতভাবে বুক এডিটিং, লেখালেখি, বিভিন্ন পত্রপত্রিকায়, যাতে এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসেবে আমাদের নাম বাইরে আসে এবং তারা জানতে পারেন যে আমরা কতটা গুণমান মেনটেন করার চেষ্টা করছি আমাদের শিক্ষার, পড়ানোর মধ্যে দিয়ে, পঠন পাঠনের মধ্যে দিয়ে এবং ব্যক্তিগত চর্চার মধ্যে দিয়ে অতি অবশ্যই। সেই চেষ্টাগুলো আমরা করছি নিয়মিত। বেশ কিছু পেপারের কথা আপনি আগে বলেছেন, ব্যাচেলার্স এবং মাস্টার্স দুটো ক্ষেত্রেই। আরেকটু যদি বিস্তারে বলেন, কি ধরনের পেপারস, কি ধরনের ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা ইংরেজিতে বলা হয় ইউএসপিস, বাংলা ভাষা এবং সাহিত্য পশ্চিমবাংলার বহু বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, এমনকি আমেরিকার এবং ইউকের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। যদি একটা ভিন্ন ভিন্ন মানদণ্ড সব জায়গায় আছে, একটা গ্লোবাল মানদণ্ডের পরিপ্রেক্ষিতে যদি বলা হয় আমাদের বিভাগ বাংলা সাহিত্য এবং ভাষার বিভাগ, সে কোথায় দাঁড়িয়ে এবং সেটা কোথায় দাঁড়িয়ে কি ধরনের পেপারস করা হয় এবং হাউ, মানে আপনি আপনার বিভাগকে কোথায় পাচ্ছেন ইন কম্প্যারিজন টু দ্য বেস্ট প্র্যাকটিসেস এই বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? আমার মনে হয় আমরা যেভাবে পাঠ্যক্রম তৈরি করেছি সেটা অন্তত পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে বেশ কিছুটা আলাদা। তার কারণ
বাংলা ভীষণ ওল্ড স্কুল পদ্ধতিতে পড়ানোর একটা প্রচলন আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে, এবং কিছু প্র্যাকটিস তার সঙ্গে রয়েছে যেগুলোকে আমরা সচেতনভাবে বর্জন করার চেষ্টা করছি। যেমন এই 10 বছরের কোয়েশ্চেন পেপার তৈরি করা, সাজেশনস, যেগুলো আমরা প্রায়শই দেখি। এতে যেটা হয়, একটা বিষয় সম্পর্কে কিছু স্টিরিওটাইপ ছাত্রছাত্রীদের মগজে ঢুকে যায়। আমরা সেই স্টিরিওটাইপটা ভাঙতে চাই। আমরা এটা বোঝাতে চাই যে বাংলা একটা অত্যন্ত লাইভলি, অত্যন্ত জীবন্ত বিষয়, এবং এই বিষয়টাকে যদি বুঝতে হয়, প্রত্যেকটি মুহূর্তেই ভাষাটা যেভাবে পাল্টে যাচ্ছে, ভাষার ট্রেন্ড, ভাষার প্রবণতা যেভাবে পাল্টে যাচ্ছে, সেইটাকে ধারণ করতে করতে আমাদের এগোতে হবে। আজ থেকে 5 বছর আগে হলেও আমি ক্লাসে ল্যাপটপ চালিয়ে তাদেরকে একটা সিনেমা দেখাচ্ছি, এবং দেখাতে দেখাতে ক্যামেরা অ্যাঙ্গেল বোঝাচ্ছি ইংরেজিতেই, কারণ সারা বিশ্বে সেই ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ইংলিশেই প্রচলিত। আমি হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেলকে অন্য কিছু বলতে পারবো না, বললে জোর করে বোঝানো হবে। আমি যেটা করছি এটা একটা ক্লাসের, বাংলা ক্লাসের পক্ষে অত্যন্ত গর্হিত বলে বিবেচিত হতো, কিন্তু আমরা এটাকে গর্হিত বলে বিবেচনা করবো না। তার কারণ তাকে যদি বুঝতে হয় যে জলসাঘরে শেষ দৃশ্যটার ইম্প্যাক্ট কি, কেন সেটাকে ওইভাবে শুট করা হয়েছে, কেন জলসাঘরে বিস্তৃত ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাই যেগুলো মেক্সিকান স্প্যাগেটি সিনেমার সঙ্গে মিলে যায়, সেই জিনিসগুলো বোঝার জন্য তাকে যে প্রতিনিয়ত তুলনাটা করে যেতে হবে, সেই তুলনাতে তাকে বাংলা এবং বিশ্বের অন্যান্য ভাষা পাশাপাশি রেখেই চলতে হবে। আমরা এই সহাবস্থানটা বিশ্বাস করি। আমরা এটা মানি না যে অন্যান্য ভাষার সংস্পর্শ গায়ে লাগলে বাংলা ভাষার সম্মান কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এটা বিশ্বাস করি বাংলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য তাকে অন্যান্য ভাষার পাশাপাশি রেখে বিচার করতে হবে। সে কারণেই আমরা অনুবাদটা এত মন দিয়ে করাই। আমি যদি ইংরেজি স্পিরিটটা বুঝতে না পারি, যিনি ইংরেজিতে লিখছেন, হ্যাঁ, শেলি যখন একটা কবিতা লিখছেন, তার ভেতরে যে ঝোড়ো প্যাশন, সেটা যদি তারা বুঝতে না পারে, তাহলে বাংলায় সেটাকে অনুবাদ করবে কি করে? কিংবা ধরুন স্ক্রিপ্ট রাইটিং আমি যখন শেখাচ্ছি, সবসময় তো এমনটা নাও হতে পারে যে একজন বাঙালির গল্পই সে ডায়লগে কনভার্ট করছে, সংলাপে কনভার্ট করছে। হতে পারে এই গল্পটা একজন পাঞ্জাবি কৃষকের, কিংবা এই গল্পটা একজন এমন স্প্যানিশের যে কলকাতায় এসে হারিয়ে গেছে। তাকে সেইগুলো যদি বুঝতে হয়, বুঝে তাদের মতো করে বাংলাটা লিখতে হয়, তাহলে এই তুলনাগুলো চলে আসবেই, এবং আমরা এই তুলনাগুলোর জায়গা রেখেছি। আমরা এই বিষয়গুলোকে পড়াই এমনভাবেই যাতে তাদের মধ্যে কোনো ছুট মার্গ তৈরি না হয়, যাতে এরপর ইন্ডাস্ট্রিতে গিয়ে আর 5টা কালচারের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে করতেও সে নিজের ভাষা স্কিলটাকে ভুলে না যায়, এবং সেইভাবে সেই পরিবেশের সঙ্গে মানানসই করে নিজের বাংলাটাকে পাল্টে আপ টু ডেট করে। কারণ বাংলার আপ টু ডেট হওয়া ছাড়া কিন্তু কোনো গতি নেই। আমরা যদি মনে করি সে যা ছিল তাকে সেই জায়গাতেই, সেই ব্যাকরণের নিগড়েই আমি আবদ্ধ করে রাখবো, তাহলে ভাষাটা মরে যাবে, ঠিক যেমন সংস্কৃত মরে গেছিল। তাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই সময়ের যা যা ট্রেন্ড, যা যা প্রবণতা, সেগুলোকে অঙ্গে নিয়েই তাকে চলতে হবে। পালি, প্রাকৃত, সংস্কৃত ভারতের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছিল। আজকে কিন্তু সেগুলো জনসাধারণের ভাষা হিসেবে পরিচিত নয়। একসময় ফরাসি ভাষা, ফার্সি বা ভারতের ক্ষেত্রে মুখ্য ভাষা ছিল। আজ সেটা তার সেই গুরুত্ব নেই। এমনকি অন্যান্য আরো বহু ভাষা আছে যারা আজকের পরিবর্তনশীল জগতের ক্ষেত্রে অনেকটাই তাদের স্থান হারিয়েছে। সেখানে যদি এই ওপেন অ্যাপ্রোচ নিয়ে আপনারা ভাষা শিক্ষা করান, সাহিত্যের শিক্ষা দেন, অবভিয়াসলি সেটার একটা ভালো ইম্প্যাক্ট হবে। ভিন্ন ধরনের বিভিন্ন যে মেজর পেপারস আপনারা করান, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ওই সম্বন্ধে যদি একটু বলেন। গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে কি কি পড়ান, পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স ডিগ্রির পরিপ্রেক্ষিতে কি স্পেশালাইজেশন কোনগুলো পড়ান, সেগুলো নিয়ে যদি বলেন। আমরা গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের ক্ষেত্রে পরিষ্কার এই দৃষ্টিভঙ্গি বজায় রেখেছি যে বাংলা ভাষার যত রকম শাখা হয়, বাংলা সাহিত্যের যত রকম শাখা হয়, তার সমস্ত কিছুর যে বেসিক নলেজ, প্রাথমিক যে ভিত্তি, সেটা আমরা গ্র্যাজুয়েশনে তৈরি করে দেব। ফলে গ্র্যাজুয়েশনে আমাদের ছাত্ররা মোটামুটি যাকে বলে জ্যাক অফ অল ট্রেডস, কিন্তু মাস্টার অফ নান যাতে না হয়ে ওঠে, সেই কারণে মাস্টার্সে তাদেরকে তার মধ্যে নির্বাচিত কিছু বিষয়, যেমন লিটারেরি থিওরিজ, যেমন ফরেন ল্যাঙ্গুয়েজ মানে প্রতিবেশী সাহিত্য, যেগুলো নাটক, প্রতিবেশী সাহিত্য, নাটক, কাব্য, এই বিষয়গুলো সম্পর্কে আরো গভীর জ্ঞান তৈরি করে দেওয়া হয়। এবং তার সঙ্গে আমাদের এখানে নিয়ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। মাস্টার্সের
শেষ বছরগুলোতে তাদের নিজের পছন্দ অনুযায়ী, যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্পেশাল পেপার বলে পরিচিত এবং একটাই সাধারণত নিতে দেওয়া হয়, আমরা এখানে 2টি করে ইলেকটিভ তাদেরকে নিতে দিই, যাতে সেই বিষয়েও তারা তাদের জ্ঞান অর্জন করে রিসার্চের জন্য প্রস্তুত হতে পারে। গ্র্যাজুয়েশনে আমরা যা যা পড়াই তার মধ্যে ইন্ট্রোডাকশন টু বেঙ্গলি পোয়েট্রি আছে, ছন্দ অলঙ্কার, স্টাইলিস্টিক্স সম্পর্কে বেসিক ধারণা তৈরি করে দেওয়া, ছোট গল্প এবং উপন্যাস, রবীন্দ্র সাহিত্য, টেক্সট অ্যানালিসিস, এবং এটা বলার জরুরি যে কন্টেম্পোরারি টেক্সট অ্যানালিসিস এটি একটি মেজর পেপার হিসেবে কিন্তু আমাদের সিলেবাসের ভেতরে রয়েছে। তার কারণ আমরা চাই যে গল্প, নাটক, কবিতা, উপন্যাস, প্রবন্ধ তারা পড়ছে, তারা সেগুলো শুধু পড়েই ক্ষান্ত হয়ে না যাক, তারা যেন সেগুলোর মর্মবস্তু বুঝতে পারে এবং তাদের ভেতরে যেন এই শিরদাঁড়াটা তৈরি হয় যে তারা একটা ভালো লেখাকে যুক্তি দিয়ে ভালো লেখা এবং খারাপ লেখাকে যুক্তি দিয়ে খারাপ লেখা বলতে পারে। এখনকার দিনের একটা বড় সমস্যা হচ্ছে, মানে আমাদের যে ছেলেমেয়েরা মিডিয়াতে কাজ করতে যাবে, বাংলা নিউজ পেপারে বা নিউজ চ্যানেলে, তাদের মূল সমস্যা হয় যে তাদের না একটা মানদণ্ড তৈরি হয় না ভেতরে সাহিত্য নিয়ে। ফেসবুকে যে জিনিসটাকে ভালো বলছে তারা সেটাকেই ভালো মনে করে, কিংবা লিডিং নিউজ পেপার বা রটন টমেটোস এরা যে সিনেমাগুলোকে ভালো বলছে সেগুলোকেই তারা ভালো বলে মনে করছে। অথচ তাদের যদি একটা, ধরা যাক একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, এই রোহিত শেট্টি সিনেমা, এটা যদি তাদের দেখে ভালো লাগে, শুধু এই কারণেই ভালো লাগে যে তারা 1.5 ঘন্টা একটা নির্ভেজাল বিনোদন পেয়েছে, সেটা তারা সাহস করে কোথাও বলতে পারে না। অথচ বিনোদনের তো মূল্য রয়েছে। আমি যদি এটা জানি যে এটা একটা নো ব্রেনার সিনেমা, আমি এর থেকে শুধু বিনোদনটাই, গাড়ি উড়বে এটা দেখার জন্যই আমি হলে পয়সা খরচ করে গেছি, সেটা বলতে তো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তারা বলতে পারে না। আবার ধরা যাক একটি ছেলে ঋতুপর্ণ ঘোষের একটি সিনেমা দেখে উঠলো, সে কিচ্ছু বুঝতে পারেনি এবং তাতে তার কোনো দোষ নেই, সে সেটা সাহস করে বলে উঠতে পারে না। এবার এটাও হতেই পারে যে তার মেধাকে সেই জিনিসটা আপিল করেনি, যদি না করে থাকে সেই বার্তাটাও তো, ঋতুপর্ণ ঘোষ এখন নেই কিন্তু নতুন কোনো পরিচালক তার কাছে তো যাওয়া দরকার, যে তিনি যে মেসেজটা দিতে চেয়েছিলেন সেটা কোনো একজন দর্শকের কাছে কমিউনিকেটেড হলো না। এই বিনিময়টা তৈরি হওয়ার রাস্তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে এই বিচারটা, এই চুলচারে বিশ্লেষণটা আমরা সাহস করে করতে পারছি না। আমরা চাই আমাদের ছাত্রছাত্রী যারা তৈরি হচ্ছে তাদেরই শিরদাঁড়াটা থাকুক। এবং মাস্টার্সের স্পেশালাইজেশন এরিয়াগুলো কি কি? মাস্টার্সে মধ্যযুগ, ফোকলোর অ্যান্ড ফোক লিটারেচার, কম্প্যারেটিভ লিটারেচার, এই 3টি রয়েছে হচ্ছে আমাদের ফাইনাল সেমিস্টারে। এছাড়াও তাদের অন্যান্য স্পেশালাইজেশন আছে, যার মধ্যে বাংলাদেশের সাহিত্য আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি স্পেশালাইজেশন। আর আমাদের পার্টিশন লিটারেচার নিয়ে আসলে আলাদাভাবে কিছু কাজ করার ইচ্ছে রয়েছে, তার কারণ এই বিষয়টা খুব একটা চর্চিত নয়। গবেষণার চালচিত্র কি? এখন নিশ্চয়ই পিএইচডিও চলছে, কিছু নিশ্চয়ই ছাত্রছাত্রী আছেন, আর আপনাদের মধ্যে অনেকেই পিএইচডি করা প্রফেসরস আছেন, যখন গবেষণার চালচিত্র কি বিভাগে? অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণা হচ্ছে সব থেকে সমৃদ্ধ জায়গা। আমরা যবে থেকে পিএইচডি শুরু করেছি তবে থেকে আমাদের কাছে এনকোয়ারি আসে, বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারা বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী হয়ে আমাদের কাছে গবেষণা করতে আসতে চান। ঘটনাচক্রে আমাদের 2জন ফ্যাকাল্টি পিএইচডি, 3য় জনের এখনো হয়নি, ফলে আমরাই বরং সকলকে অ্যাকোমোডেট করতে পারি না সব সময়। কিন্তু আমাদের এমফিল খোলা হয়েছে 2018 সালে এবং এই মুহূর্তে এমফিল স্কলারও প্রচুর। আমার কাছে এই মুহূর্তে, মানে আমার প্রথম স্কলার যিনি ঘটনাচক্রে, তিনি প্রায় আমার পিসেমশাইয়ের বয়সী, কিন্তু এই মানুষটির উদ্যম, তিনি সৈয়দ মুস্তাফা সিরাজকে নিয়ে কাজ করছেন এবং তিনি মুসলিম এবং তিনি, মানে তার জীবনের বেশিরভাগটাই গ্রামে কেটেছে। গ্রাম্য যে উপাদানগুলো, সেই গ্রাম্য লোক উপাদানগুলো, সেগুলো সিরাজের লেখাতে কিভাবে উঠে আসছে উনি সেটার উপর কাজ করছেন। একজন কাজ করছেন বিনয় মজুমদারকে নিয়ে। বিনয় মজুমদারের কবিতা খুব শক্ত জায়গা, মানে এটা নিয়ে গবেষণা করা খুবই কঠিন কাজ, কিন্তু এই মানুষটিও যথেষ্ট বয়স্ক, ইনি একটি কলেজে আছেন, পড়ান, ইনি যে এনার্জি নিয়ে কাজ করছেন সেটা দেখে আমরা লজ্জা পেয়ে যাই। আবার এমফিলের একটি মেয়ে আছে, সে কাজ করছেন কিছুদিন আগেই প্রয়াত সুচিতা ভট্টাচার্যের ওপর, তার নারী কেন্দ্রিক উপন্যাসের ওপর, এবং কিছু সাম্প্রতিক জিনিস,
কিছু পুরনো জিনিস যাকে অ্যাপ্রোচ করার সাহস ইতিপূর্বে কারোর হয়নি, এই ধরনের বিষয়গুলো নিয়েই আমরা গবেষণা করাই। কারণ গবেষণার চালচিত্র পশ্চিমবঙ্গে খুব ভালো এমনটা নয়, মৌলিক গবেষণা খুব কম উঠে আসছে। আমি নিজে পিএইচডি করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে এরকম একটি জোক প্রচলিত ছিল যে কেউ একজন এসে বলছেন যে আমি বাংলাদেশের 5টি নাটক নিয়ে গবেষণা করতে চাই, আর যারা উল্টো দিকে বসে আছেন তারা বলছে হ্যাঁ তো কি, মানে 5টি নাটক তো কি, হোয়াট ইজ ইউর রিসার্চ কোয়েশ্চেন, তুমি কি খুঁজে বের করতে কি চাও? তাদের কাছে সেগুলোর উত্তর নেই। এই ধরনের গবেষণা করানোতে আমরা বিশ্বাস করি না। আমাদের কাছে পরিষ্কার একটি অনুসন্ধিৎস মন নিয়ে আসতে হবে, প্রশ্ন নিয়ে আসতে হবে, এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যা যা করা দরকার সমস্ত সহযোগিতা আমরা করব। এইভাবেই আমরা গবেষণা করিয়ে থাকি। কজন গবেষক আছেন, পিএইচডির গবেষক? 2015 সালে যখন শুরু হয়েছিল তখন 4 জন গবেষক ছিলেন। 2018-এ এসেছেন 2 জন পিএইচডি এবং 3 জন এমফিল গবেষক। 2019 সালে একজন পিএইচডি গবেষকের এন্ট্রি নিয়েছেন এবং এমফিলে একজন আছেন। তো সব মিলে এই চালচিত্র, লকডাউনটা যদি না হতো তাহলে এবছরও আমরা কিছু পিএইচডি এবং এমফিল গবেষককে পেতাম, কিন্তু দুঃখের বিষয় এই পরিস্থিতিতে এখনো পাবেন, কারণ কি অ্যাডমিশন এখনো শেষ হয়নি। আচ্ছা, লকডাউনের কথা বললেন, কোভিড-19 এর ইমপ্যাক্ট কি সাহিত্যের উপর, বিশেষ করে বাংলা সাহিত্যের উপর? আমার মনে হয় যে এই সময়টা বাংলা সাহিত্যের উপযোগিতা আমাদের কাছে আরো বেশি করে তুলে ধরছে। তার কারণ আমরা সকলেই গৃহবন্দী এই সময়, মানে কাজের জন্য বাইরে আসতেই হচ্ছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ সময় আমরা গৃহবন্দী। অনেকেই একা, অনেকেই আছেন যারা হয়তো বাড়ি ভর্তি লোক, কিন্তু তা সত্ত্বেও তারা একা হয়ে যাচ্ছেন, ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এই সময়টা বাংলা সাহিত্য এবং বাংলা গান, কারণ আমি মনে করি যে ভালো লিরিক সেটাও সাহিত্য গুণ সম্পন্ন, তো এই দুটো জিনিস মানুষকে যেভাবে সাহচর্য দিচ্ছে সেটা তুলনাবিহীন। এবং সাহিত্যের ভেতরে 2 ধরনের জিনিস আছে যা মানুষের ভালো লাগছে। প্রথমত যা সুসময়ের কথা বলে, যা আমাদের আশা জাগায় যে আগামীতে আমরা একটা সুস্থ দিন দেখতে পাবো, বা যে ভালো দিনগুলো আমরা কাটিয়েছি তার স্মৃতি আমাদের মনের ভেতর ফিরিয়ে আনে, সেই ধরনের গল্প, কবিতা, সেই ধরনের নাটক, এগুলো তো বটেই। কিছু কিছু এমন সাহিত্যও আছে যা একদম পরিষ্কার ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়কেই রিফ্লেক্ট করেছে। আমরা নবারুণের বিভিন্ন উপন্যাসের কথা জানি, বিশেষ করে আমার তো বারবার মনে হচ্ছিল লুব্ধকের কথা, যেখানে কুকুরদের এক্সোডাসের কথা বলা রয়েছে, এবং এরকম একটা এক্সোডাসের দিকে হয়তো আমরাও তাকিয়ে আছি। হারবার্টের কথা মনে পড়ছে, লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচার, একেবারে ইতিহাসের ক্ষেত্রে বিরাট, সাহিত্যের ইতিহাসে এগুলোর ভূমিকা বিরাট, এবং শুধু পশ্চিমবাংলায় নয়, মানে বিশ্বজোড়া সাহিত্যের ইতিহাসে ঝঞ্ঝার প্রতিফলন সাহিত্যে বিরাটভাবেই আছে। এবং কবিতাও এই সময় মানুষের কাছে খুব বড় শুশ্রূষা হয়ে উঠতে পারে। যদি আমরা পুরনো কবিতার দিকে তাকাই, স্বাধীনতা পূর্ববর্তী, দারুণ, বিউটিফুল, বলুন। স্বাধীনতা পূর্ববর্তী যে কবিতাগুলো, সেই সময় আমরা জানি যে মানুষ ভালো ছিল না একেবারেই, এবং রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে যখন রোমান্টিক কবিতা বর্জন করে আস্তে আস্তে কল্লোল গোষ্ঠীর কবিরা তারা বাস্তব নিয়ে লিখছেন, হাইড্রান্ট খুলে কুষ্ঠরোগে যেতে যায় জলের মতো লাইন লেখা হচ্ছে, জীবনানন্দ তো বটেই, সুভাষ মুখোপাধ্যায় লিখছেন, সমর সেন লিখছেন, সুকান্ত লিখছেন, কল্লোল গোষ্ঠীতে আসার পর বুদ্ধদেব বসু লিখছেন, বিষ্ণু দে লিখছেন। এদের লেখাগুলো যেভাবে বাস্তবকে তুলে ধরেছে, বাস্তব চিত্রগুলোকে তুলে ধরেছে, এবং আমাদেরকে নিয়ত হ্যামার করে গেছে যে রোমান্টিক কল্পনায় ভেসে থাকা সময় এটা নয়, এটা একটা লড়াইয়ের সময়, এবং এই লড়াইয়ে আমাদের শেষ পর্যন্ত জিতে যেতেই হবে। কোথাও হেরে যাওয়ার বা পিছিয়ে যাওয়ার গতি নেই, তার কারণ আমরা একজন যদি পিছিয়ে যাই আমরা সবাই মিলে পিছিয়ে যাব। দারুণ বলেছেন, লকডাউন ও সাহিত্য, এই নিয়ে যদি আপনি একটা লেখা লেখেন দারুণ হয়। লকডাউন ও সাহিত্য, সাহিত্য কি করে লকডাউনের ক্ষেত্রে সাহচর্য দিয়েছে মানুষকে, রাইট? এবং এই লকডাউন পিরিয়ডে সাহিত্য পড়িয়েছেন কিভাবে? অনলাইনে যেটা পড়ানো হচ্ছে সেটা কতটা ইম্প্যাক্টফুল হচ্ছে, কতটা ক্রিয়েটিভ হচ্ছে, এবং কতটা এনগেজিং হচ্ছে, লোকজনকে, আমাদের ছাত্রছাত্রীদের এনগেজ করতে পারছে? অনলাইনে পড়ানোর একটা অসুবিধা আছেই, এটা সবাই জানেন, যে ক্লাসরুম টিচিং এর যে এফেক্টটা সেটা সবসময় অনলাইনে পাওয়া যায় না। মানে আমি ক্লাসে একটা কিছু বলতে গিয়ে আবেগে ভেসে গিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের অনেক কথা বলে ফেলতে পারি, সেটা হয়তো অনলাইনে হয় না। কিন্তু অনলাইনে সাহিত্য পড়ার একটা সুবিধাও আছে,
সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা টেক্সটটা, যেটা সাহিত্যের টেক্সট, সেটা নিভৃতে বসে পাঠ করতে পারে এবং পাঠ করতে করতে তাদের নিজস্ব উপলব্ধিগুলোকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে। দৈনন্দিন যখন আমরা ক্লাস করাই, আমরা তাদের লাইন ধরে ধরে পড়াই যে এই জায়গায় বলতে চেয়েছেন, সেক্ষেত্রে তারা অলরেডি প্রভাবিত হয়ে যায় আমরা যা বলছি সেগুলোতে। তারা বুঝতে পারে যে আচ্ছা এই ব্যাখ্যাটাই ঠিক, এর বাইরে যদি আমার কিছু মনে হয় সেটা ঠিক নাও হতে পারে। কিন্তু এই সময় দাঁড়িয়ে তাদেরকে আমরা যখন বলছি যে এত থেকে এত সময়ের মধ্যে এই টেক্সটটা তুমি নিজে পড়বে, তোমার উপলব্ধিগুলো বলবে, তার ওপরে আমরা অনলাইনে লেকচার দেব, আমরা আলোচনা করব, আমি ভয়েস পাঠাবো, রিডিং মেটেরিয়াল পাঠাবো, তুমি মিলিয়ে দেখবে তোমার উপলব্ধিগুলোর সঙ্গে সেগুলো মিলছে কিনা। আপনি অনেকগুলো বিষয় তুললেন, ভাষার বিকাশ, ভাষার সাহিত্যের পড়াশুনো যেভাবে হচ্ছে, এক ভিন্ন এক্সপেরিমেন্ট যেগুলো আপনারা করছেন, সে অনেক কিছু বিষয় তুললেন এবং খুব সুন্দর বললেন যে কোভিডের ইম্প্যাক্ট সাহিত্যে কী হয়েছে। এই যে একটা বিরাট মহামারী চলছে পৃথিবী জুড়ে, তার সাহিত্য ক্ষেত্রে, সাহিত্য পঠনের ক্ষেত্রে কি তার প্রভাব পড়েছে। পড়াশোনা করাতে গিয়ে, সাহিত্যের পড়াশোনা করাতে গিয়ে এই মহামারীর সময় কি সুবিধা অসুবিধে, কি ধরনের পড়াশোনা করাতে পারলেন এবং তার ইম্প্যাক্ট বা প্রভাব কি পড়লো, কতটা এনগেজ হতে পেরেছে ছেলেমেয়েরা, সেই বিষয়ে যদি বলেন। যেটা বলার সেটা হচ্ছে যে অনলাইন পড়ানোর কিছু অসুবিধা থাকে এবং যারা ক্লাসরুম টিচিংয়ে অভ্যস্ত, ক্লাসরুমে একটা কথা বলতে গিয়ে, একটা উপন্যাস বা একটা গল্প পড়াতে গিয়ে আবেগতাড়িত হয়ে আরও বিভিন্ন প্রসঙ্গ টেনে আনা এবং সেই যে আনন্দটা, সেই আবেগপূর্ণ পড়াশোনাটা হয়তো অনলাইনে হচ্ছে না। কিন্তু একটা সুবিধা আছে, একটা বিরাট বড় সুবিধা আছে যেটা ছাত্রছাত্রীরা পায়, সেটা হচ্ছে যে এই সময়টা তারা খুব নিভৃতে টেক্সটগুলো পড়তে পারে। এবার আমরা যখন ক্লাসে পড়াই তখন একটা কবিতার ব্যাখ্যা হয়তো আমরা তাদের দিতে গিয়ে তাদের বলে দিই যে এইখানে কবি এই বলতে চেয়েছেন, এবং তারা ধরে নেয় যে আমরা যেটা বলছি সেটাই হচ্ছে ওই একমাত্র ঠিক উত্তর, তার বাইরে আর কোনো উত্তর হয় না। ফলে তারা নিজেরা ভাবারও আর খুব একটা চেষ্টা করে না, সেটাই পরীক্ষার খাতায় লিখে যাতে তারা নম্বরটা পায়। এবার এখন যেটা হচ্ছে, আমরা তাদেরকে বলতে পারছি একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে যে তুমি এর মধ্যে টেক্সটটাকে পড়ো, পড়ে তোমার নিজস্ব উপলব্ধিগুলো এক জায়গায় নোট ডাউন করো। এবার আমি তোমাকে বই দিচ্ছি, আমি তোমাকে রিডিং মেটেরিয়াল দিচ্ছি, আমি তোমাকে অডিও লেকচার্স পাঠাচ্ছি, তুমি মিলিয়ে দেখো যে তোমার ভাবনা চিন্তার সঙ্গে সেগুলো মিলছে কিনা। এবং এর ফলে যেটা হচ্ছে, তারা সাহিত্যটাকে নিজেদের মতো করে পড়তে এবং বুঝতে পারছে, যে সুযোগটা ওই প্রতিদিনের রুটিন বাঁধা ক্লাসে হয়ে ওঠে না। এবং আরও একটা বিষয় হয়েছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই আনন্দের। আমি নিজে বই পড়তে ভালোবাসি, পিডিএফও পড়তে খুবই ভালোবাসি এবং আমার পিডিএফ লাইব্রেরি রয়েছে একটা, তাতে মানে গল্প উপন্যাস থেকে শুরু করে একাডেমিক বইপত্র পর্যন্ত সব কিছুই আছে এবং আমি নিয়মিত সেই সংগ্রহটাকে মেনটেন করি এবং আপডেট করি। এই সময়টায় ছেলেমেয়েরা কিন্তু বইয়ের কাছে ফিরে গেছে এবং আমি তাদেরকে একরকম বলবো বাধ্য করেছি বইয়ের কাছে ফেরার জন্য। তার কারণ তারা এটাতেই অভ্যস্ত যে আমরা তাদেরকে নোট লিখিয়ে দেবো বা তারা নিজেরা নোট লিখবে, সেটাই পরীক্ষার হলে লিখে দিয়ে তারা উতরে যাবে। কিন্তু এভাবে তো বাংলা সাহিত্য শেখা যায় না, তাদেরকে জানতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে আর পাঁচজন কি কি বলে গেছেন, তবে গিয়ে তারা নিজেদের কথাটা কোথায় আলাদা সেটা বুঝতে পারবে। যদি আমি এটা নাই জানি যে কোন কথাগুলো বলা হয়ে গেছে, তাহলে আমার নিজের কথাটা রিপিটেশন হয়ে যেতে পারে এবং সেটা সাহিত্যের ক্ষেত্রে একটা খুবই বড় ভুল, যে আমি অন্যের কথা সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে বলছি। সেক্ষেত্রে তাদেরকে বইটা পড়তে হবে, যেটা হয়তো তারা এখানে থাকতে সবসময় করে উঠতে পারতো না। এখন যারা বই কিনতে পারছে তারা বই কিনছে, যারা পিডিএফ নামাতে পারছে তারা নামাচ্ছে এবং আমরা সব রকম সহযোগিতা করছি যাতে একটা বিষয় যত বেশি সম্ভব বইপত্র আমরা তাদেরকে দিতে পারি। একটা কবিতা পড়ানোর জন্য প্রায় 10-12টা পিডিএফ আমি পাঠিয়েছি, এমন ঘটনাও ঘটেছে। এবং এই সময় যেহেতু তাদের অন্য কিছু সেরকম করার নেই, খুব আগ্রহ নিয়ে তারা বই পড়ছে এবং সেই পড়াটার প্রতিফলন তাদের লেখায় দেখা যাচ্ছে। এই লেখা এবং পড়ার যে নিরন্তর চর্চা, যেটা একজন সাহিত্যের ছাত্র বা ছাত্রীকে আসলে আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে, সেই চর্চাটার সুযোগ লকডাউন আমাদের করে দিয়েছে। আমরা আগেও একবার আলোচনা করছিলাম আজকেই যে বিভিন্ন ক্যারিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ভাষার প্রয়োগ, বাংলা ভাষা এবং সাহিত্যের প্রয়োগ এবং তার উপযোগিতা, সেই নিয়ে আলোচনা করছিলাম। যদি আপনি ক্যাটাগরিক্যালি পয়েন্ট ওয়াইজ 1, 2, 3 করে বলতে পারেন যে কি ধরনের চাকরির ক্ষেত্রে বাংলা সাহিত্য এবং ভাষার শিক্ষা প্রাপ্ত ছেলে মেয়েদের সুবিধা হতে পারে।
আমি এইখানে বসেই 7টা পয়েন্ট বলছি, যে 7টা পয়েন্ট বাংলা নিয়ে পড়ে আমরা অ্যাপ্রোচ করতে পারি। প্রথম পয়েন্টটা সকলেরই জানা, সেটা হচ্ছে শিক্ষকতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এবং এটা লোকে যতটা হতচ্ছেদ্য করে বলে সেরকম বিষয় কিন্তু নয়। আমরা নিজেরাও শিক্ষকতায় আছি এবং আমরা জানি যে একটা ভাষাকে এবং তার ব্যাকরণকে দুটোকেই ঠিকঠাকভাবে পড়ানো এবং পরের প্রজন্মকে মানে শুদ্ধ বাংলা বলতে এবং লিখতে শেখানো, এটা কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। গুরুত্বপূর্ণ, সভ্যতার ক্ষেত্রেও এবং দেশের এবং সাহিত্যের ক্ষেত্রেও বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বিতীয় যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষা। এবং বাংলা না জানার কারণে বা বাংলা কম জানার কারণে কিন্তু অনেক প্রতিযোগী ইউপিএসসি, পিএসসি, আইএএস এই পরীক্ষাগুলোতে মার খেয়ে যায়। যার ল্যাঙ্গুয়েজ স্ট্রং, এই জায়গাটা যার বেশ শক্তিশালী, তার পক্ষে কিন্তু হিউম্যানিটিজ আয়ত্ত করা খুব কঠিন নয়। বা যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, সে যদি একটু মনোযোগ দিয়ে বাংলা এবং ইংরেজিটাও পড়ে, তাহলে তাদের পক্ষে এই পরীক্ষাটা একটা বাড়তি সুযোগ থেকে যায়। এবার এই জায়গাগুলো অ্যাপ্রোচ করা খুব জরুরি। আর তার সঙ্গে সঙ্গেই গভর্নমেন্ট জবের পাশাপাশি আমি বলবো যারা হায়ার স্টাডি করতে চায় তাদেরও বেশ কিছু পরীক্ষা দিতে হয়, নেট পরীক্ষা দিতে হয়, সেট দিতে হয়। আমরা আমাদের পাঠ্যক্রম এমনভাবেই তৈরি করি যাতে সেই যাবতীয় পরীক্ষাগুলো সিলেবাস দেখলেই তারা বুঝতে পারে আরে এ তো আমার পড়া, এবং তাদের সে কনফিডেন্সটাও আসে এবং সে কাজটা তাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়। এবং আমরা চেষ্টাও করি, আমাদের এখানে প্রফেশনাল স্টাডিজ একটা মানে আলাদা বিভাগ হিসেবে আছে, তারা চেষ্টা করে ছাত্রছাত্রীদের সেই প্রশিক্ষণটা দিয়ে দিতে, যাতে কোনো কম্পিটিটিভ এক্সামে গিয়ে তাদের কোনো অসুবিধা না হয়। 3 নম্বর পয়েন্ট, এবং যেটা বিরাট একটা ক্ষেত্র, সেটা হচ্ছে মিডিয়া। এবং মিডিয়ার মধ্যে সংবাদপত্র, নিউজ চ্যানেল, এফএম, আমি 3টের কথাই বলবো, আগেও বলেছি। এবং এটা আমরা হয়তো আগামী দিনে অনলাইন মিডিয়াও বিরাট অতি অবশ্যই, এখনই যা যা ডিজিটাল ডেস্ক তৈরি হয়ে গেছে যে যে জায়গার, আমরা এটা বহুকাল ধরে দেখে আসছি, তবু আমাদের মাথায় স্ট্রাইক করে না কেন জানি না। এই যে সংবাদপত্র, যেটা সকালবেলা মানে দাঁত মাজার সঙ্গে সঙ্গে আমরা হাতে পেয়ে যাই, তাতে কিন্তু এই যে কাজের ভাষাটার কথা বলছিলাম, সেই বাংলাটা বহুদিন ধরে ইন্ট্রোডিউসড, এবং একটা আলাদা বাচিক শৈলী, লিখনী শৈলী তৈরি হয়েছে বাংলা খবরের জন্য, তাকে উপস্থাপন করার জন্য। এই জায়গাটায় বাংলা জানা ছাত্রছাত্রীদের প্রয়োজন, বাংলা লিখতে পারা এবং বাংলাকে উপভোগ্য করে লিখতে পারা, আকর্ষণীয় করে লিখতে পারা, এরকম ছাত্রছাত্রীদের প্রয়োজন। এই জায়গায় কিন্তু মিডিওকার স্টুডেন্টদের কোনো স্থান নেই। যারা ভাষাটাকে এক্সেলেন্টলি জানে এবং যারা বুঝতে পারবে যে পাঠক সকালবেলায় ঠিক কোন হেডলাইনটা জানতে চাইছে এবং হেডলাইনটা ঠিক কতটুকু হলে বাকি খবরটা পড়ার উৎসাহ তাদের ভেতর তৈরি হবে, এই পরিমাপগুলো যারা জানে, বা ঠিক কতটা টিজার যাবে স্ক্রিনে, কতটা টিজার যাওয়ার পর সেটাকে আমি বড় খবর হিসেবে দেখাতে পারি, কিংবা একসঙ্গে যে 1 ডজন খবর আমি বলছি তার মধ্যে আমি কতটুকু সংযম দেখাবো, এই মাপগুলো কিন্তু একজন ভালো সাহিত্যের ছাত্র বা ছাত্রীর থেকেই আমরা আশা করতে পারি। এখানে মধ্যপন্থার কোনো জায়গা নেই, মধ্য মেধারও কোনো জায়গা নেই। সেক্ষেত্রে বাংলার ভালো ছাত্রছাত্রীরা, তাদের একটা বিরাট চাহিদা এই ফিল্ডগুলোতে রয়েছে। এরপরের যে পয়েন্টে আমি আসবো সেটা হচ্ছে পাবলিশিং হাউস। এটা আরেকটা জায়গা যেটা ধুঁকছে শুধুমাত্র ভালো বাংলা ছাত্রছাত্রীর অভাবে। পাবলিশিং হাউসে একজন বাংলা জানা ছাত্র বা ছাত্রী কি কি করতে পারে সেটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি। তার কারণ আমার স্কলার জীবনে আমি বেশ কিছু বুক মেকিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম, এখনো ব্যক্তিগত আগ্রহে কিছু এডিটিংয়ের কাজ করে থাকি। একটা বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে তার ব্লার্বে কতটুকু লেখা হবে, তার লেখক পরিচিতি কতটা যাবে, সেই লেখার ভেতরে এক একটা বাক্যকে ধরে ধরে রিস্ট্রাকচার কিভাবে করতে হয়, আধুনিক বানান বিধি জানা, একটা লেআউট সেটা ঠিকঠাক হয়েছে কিনা দেখা, কতটুকু জায়গা পড়ে আছে, একটা বাক্য থেকে কতটুকু কাটলে সেই পড়ে থাকা জায়গাটা ম্যানেজড হবে, প্রত্যেকটা পাতার চেহারা কেমন হবে, এই প্রত্যেকটি বিষয়ে একজন সাহিত্যের ছাত্র বা ছাত্রীর কন্ট্রিবিউশন থাকতে হয়। এর সঙ্গে প্রুফ রিডিং এর কথা তো আমি ছেড়েই দিলাম। এবং সম্পাদনা একটা খুব ডেলিকেট জায়গা। একজন লেখক তার পাণ্ডুলিপি ভালোবেসে প্রকাশককে দিয়ে দিয়েছেন, তারপর সেই পাণ্ডুলিপির উপর কলম চালাতে হবে। এটা এমন একটা জায়গা যেখানে প্রতিটা মুহূর্তে নিজেকে জাস্টিফাই করতে হয়। আমি একটা শব্দ যদি ফেলে দিই, কেন ফেলে দিই, সেটা আমাকে লেখককে রীতিমতো 8 ঘন্টা ধরে তর্ক করে বোঝাতে হবে। এই জায়গাটা মানে এটাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য যে মুনশিয়ানা দরকার,
সেই মুন্সিয়ানা আমরা কিন্তু আমাদের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের শেখানোর চেষ্টা করছি এবং তারা সেটা শিখছেও। এখন যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তাদের পাটা রাখা, কারণ আমরা এটাও জানি যে লকডাউন বাংলা বইয়ের কতটা ক্ষতি করে দিয়েছে। সেই জায়গাটায় তাদেরকে আমাদের প্রয়োজন। এরপরে আসবে ইন্টারপ্রেটার, যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। দোভাষীর গুরুত্ব সারা পৃথিবীতে রয়েছে। ক্রিয়েটিভ রাইটিং, যার মধ্যে আসছে স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, ডায়ালগ রাইটিং। এখন প্রচুর ওয়েব পোর্টাল তৈরি হয়েছে বাংলায়, যেগুলোর জন্য প্রতিনিয়ত অল্প বয়সী ছেলেমেয়েদের লাগছে যাদের আইডিয়া অত্যন্ত বেশি, ভীষণ ক্রিয়েটিভ, এবং সেটাকে বাংলায় রূপান্তরিত করে একটা স্ক্রিপ্ট তৈরি করার ক্ষমতা রাখে। এবং পরিশেষে আমি ছোট্ট 2-3টে কথা বলবো অ্যাডভার্টাইজিং নিয়ে। এখন প্রত্যেক বছর পুজোর সময় আমরা দেখতে পাই যে কিছু বিখ্যাত হিন্দি বা ইংরেজি অ্যাড, সেগুলোকে বাংলা অনুবাদ করতে গিয়ে কি কি সর্বনাশ হয়ে যায়, এবং কেন কি যে শব্দটা বাংলাতে এক্সিস্টই করে না। হ্যাঁ, আমরা কারণ বলতে ভুলে গেছি। হ্যাঁ, এবং এই ধরনের বিভিন্ন ভাইরাস বাংলা ভাষার ভেতর ঢুকে পড়েছে শুধুমাত্র ভালো অনুবাদের অভাবে এবং ভালো বাংলা অ্যাডের অভাবে। আপনাদের মনে থাকবে স্যার, আপনার মনে থাকবে পারমিতার একদিন দেখেছিলেন নিশ্চয়ই, সেখানে ফ্লেভার শব্দটার বাংলা নিয়ে কি তুলকালাম হয়েছিল যে কেউ বাংলা খুঁজে পাচ্ছে না। এবং এই তুলকালামগুলো সত্যি হয়, এবং তার জন্য বাংলা মৌলিক অ্যাডভার্টাইজিং ভালো হওয়া দরকার। গুগল ট্রান্সলেটারে ফেলে দিলে বাংলা অ্যাড তৈরি হয় না। এবার এটাও একটা বিরাট বড় ক্ষেত্র। এই 7টা ক্ষেত্রের কথা আমি আপাতত বলতে পারি যেগুলোতে ছেলে মেয়েদের চাহিদা রয়েছে, কিন্তু ততটা সাপ্লাই নেই। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা সেই জায়গাগুলো যাক। বাহ, আমরা প্রায় 1 ঘন্টা ধরে ডক্টর সঙ্গীতা সান্যালের সাথে আলোচনার মাধ্যমে 2000 বছরের বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস খুব সংক্ষেপেই ট্রাভেল করলাম এই পুরো জার্নিটা, এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম আজকের দিনে ভাষার কি ভূমিকা। শুধুমাত্র আমাদের কথাবার্তা, আমাদের এক্সপ্রেশন, কমিউনিকেশন তো আছেই, কিন্তু এই মহামারীর যুগে ভাষা কি করে সাহচর্য দিতে পারে, শুশ্রূষা দিতে পারে কবিতার মধ্য দিয়ে, সাহিত্যের মধ্য দিয়ে, তা জানলাম। আমরা জানলাম ভাষা এবং সাহিত্য শিক্ষা কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত এনগেজিং ওয়েতে আসতে পারে এই সময়, মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে পারে বইয়ের কাছে, সাহিত্যের কাছে, এবং সাহিত্যের বিভিন্ন রূপ এসে প্রকাশ পেতে পারে কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, এমনকি বিজ্ঞাপনের মধ্য দিয়েও ভাষার একটা নতুন রূপ আসতে পারে। কিভাবে একটি বিভাগ, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগ ছাত্রছাত্রীদের তৈরি করছে এই আগামী দিনের প্রয়োজনের জন্য, চাকরির অর্থেও এবং সামগ্রিক বিকাশের অর্থে। চাকরি শুধু ভাষার ভিত্তিক চাকরি নয়, চাকরি প্রশাসনিক চাকরি হতে পারে, সরকারি চাকরি হতে পারে, চাকরি মিডিয়ার অন্যান্য আঙ্গিক অন্যান্য জায়গায় হতে পারে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই বাংলা ভাষা জানার সুবিধে, সেই বিষয়গুলো আমরা জানলাম। আর আমরা জানলাম কি করে একটি কোলাবোরেটিভ, পার্টিসিপেটিভ, এনগেজিং ওয়েতে সাহিত্য পড়ানো যেতে পারে। প্রাচীন যে স্টাইলে সাহিত্য পড়ানো হতো এবং যেইভাবে লোক বাংলা ভাষা এবং সাহিত্য বা ইংরেজি ভাষা ও সাহিত্যকেও দেখত, সেই জায়গা থেকে সরে এসে একটি কোলাবোরেটিভ সিস্টেমের মধ্য দিয়ে, পার্টিসিপেটিভ সিস্টেমের মধ্য দিয়ে কিভাবে ভাষাকে শেখা যায়, এই বিষয়ে আমরা জানলাম। আমরা জানলাম 2000 বছরের ইতিহাসের সাথে সাথে মানুষের সাহচর্যের অর্থেও এবং সামগ্রিকভাবে অর্থনীতির বিকাশের অর্থেও ভাষা এবং সাহিত্যের একটি ভূমিকা আছে, এবং সেই ভূমিকাকে যদি সঠিকভাবে না করা যায়, মৌলিক ভাষার প্রয়োগ না করা যায়, তাহলে সেই ভূমিকা আমরা পুরো পালন করতে পারবো না। সেই ক্ষেত্রে সঙ্গীতা দেবী এবং ওনার কলিগসরা ডিপার্টমেন্টে যা করছেন, উনি বললেন, আমরা আশা করি এই এপিসোডের মাধ্যমে ভাষার প্রয়োজন, সাহিত্যের প্রয়োজন, এটা জানা এবং এর অনুশীলন করা কিভাবে উচিত, সেই সম্বন্ধে অনেক পরিষ্কার ধারণা অনেকেরই হবে। এই আশার সাথে এই এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ ডক্টর সঙ্গীতা সান্যাল। অ্যান্ড আগামী দিনে আমরা আরেকটি বিষয় নিয়ে মিলিত হব। নমস্কার।
Biosciences and technological developments based on biology, including entrepreneurship in this sector, are on the rise in India. We are home to many developments in all forms of biotechnological products with applications in food, nutrition, healthcare, packaging, etc. The unique BTech and BSc programs in Adama School of Biosciences and Biotechnology are path-breaking academic innovation in this sector. Welcome to the world of biotechnology. As India aims for $5 trillion economy, the nation needs a large pool of trained economists and commerce graduates, focusing on taxation, macro and microeconomics, etc. Adama School of Economics and Commerce is in the mission preparing finance and economics professional to lead this journey with value-added modules on the stock market and big data. Education today is changing the traditional chalk and talk method into new age experiential learning. New techniques like flipped classroom, case study method, and increasingly higher component of learning by doing are changing the game. Also, evaluation processes are evolving from just semester end exam to continuous evaluation, jury judge practical work, life projects, and whatnot. Adama School of Education prepares these new age teachers for schools and colleges of India. It is important to be on the right side of the law and even more important to ensure justice for all. The Adama School of Law and Justice firmly believes in this dictum. With moot courts, national and international seminars, debates and initiatives of various type, the law school offers integrated courses with BBA, BCom and BA as well, with different focus areas. With a 2% share of the India's GDP, the media industry is growing faster than India's GDP. And with the world's largest number of films and television channels, it is the national informer and entertainer. With more than 1,000 films a year, cinema is our soft power. News, entertainment, brand communication, we lead Asia in all. And a multi-skilled multimedia talent is being trained in the Adama School of Media and Communication. Pharmaceutical technology is on the rise in India in particular and Asia in general. And newer research in medicine is modernizing the sector immensely. We in India have the fastest growing pharma sector in the developing world today. Adama School of Pharmaceutical Technology, with its superb and detailed laboratory facilities, has one of the best pharma schools in the nation waiting to welcome you. There is no more intellectual pursuit of knowledge higher than the liberal sciences, which encompass physics, chemistry, mathematics, geography, and psychology. Adama University School of Sciences has seamlessly blended conceptual learning with practice and evolved BSc and MSc courses, leading to research, academic, and corporate careers for the learners. Welcome to the wonderful world of sciences at Adama University. With a 24-hour work culture, Adama School of Management prepares professionals for marketing, human resources, finance, supply chain management, and pharmaceutical management for the new Indian economy targeting $5 trillion annually. Close association with several top corporate houses and intellectual talent in the classroom, the school is proud to have one of the highest placement records in East and the Northeast India. Want a good job in a big city after college? Then don't skip this ad. For a great professional future, you need college education with hands-on training, smartness, and a network of talented friends. And you'll get it all at Adamas University. Professors at Adamas share their expert knowledge with students and also equip them with industry skills. Register now for Adamas University admission test and take the leap into a bright future.